আপনাদের স্বাগত জানাই। এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর কোষে দেখি 1.1 থেকে কোষে দেখি 1.5 পরপর যে দ্বিঘাত সমীকরণ বিষয়ের অনুশীলনীগুলি ছিল সেগুলি সম্বন্ধে আলোচনা করেছি এবং প্রধানত অঙ্কগুলি আমরা করার চেষ্টা করেছি। এখন আমরা কোষে দেখি 2 এই চ্যাপ্টারটির অঙ্কগুলি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই কোষে দেখির মধ্যে মূলত রয়েছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আচ্ছা, আমরা জানি যে যদি পি টাকা R% বার্ষিক সরল সুদের হারে টি বছর ব্যাংকে রাখা হয়, তাহলে তার সুদের পরিমাণ হয় PRT ডিভাইডেড বাই 100 টাকা। এই সূত্রের উপর প্রধানত ভিত্তি করে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। বেশ, আচ্ছা, এর একের অঙ্কটিতে কি দিয়েছে দেখি। একের অঙ্কটিতে দিয়েছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, তাহলে এক্ষেত্রে ধার নিয়েছেন 15,000 টাকা, তাহলে সেটা হচ্ছে আসল, সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, যেটাকে আসলের ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। বেশ, সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি অঙ্কের ক্ষেত্রে। সেটা এখানে কত বলা আছে? 12% পার বছর, অর্থাৎ বার্ষিক 12%। আচ্ছা, আর সময়টা কত দেয়া আছে না 4 বছর। অঙ্কটা একবার দেখে নিই, তাহলে আমাদের হয়তো ভালো করে মনে পড়বে যে হ্যাঁ 4 বছর সময়টা বলে দেয়া আছে, 4 বছর। বেশ, তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলা কি বলেছিলাম না PRT বাই 100। তাহলে সেই সূত্র অনুযায়ী PR এবং T এর মানগুলো বসানো হয়েছে এবং বসিয়ে ঠিকঠাক করে কাটাকুটি করে আমরা পেলাম সুদের পরিমাণ 7,200 টাকা। তাহলে সুদের পরিমাণ কত? 7,200 টাকা। বেশ, আচ্ছা, 2 এর অঙ্কটিতে আমরা চলে যাই। 2 এর অঙ্কটিতে দেয়া আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। আরেকবার দেখি, 2005 সাল আর 1 জানুয়ারি থেকে 27 মে, এই কথাটাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বেশ, আচ্ছা আচ্ছা, তাহলে আসল এখানে কত? 2 এর অঙ্কটিতে আসল হচ্ছে, অর্থাৎ পি হচ্ছে 2,000 টাকা, সুদের হার বলা আছে বার্ষিক 6%, সময় কি বলা আছে না 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। 1 জানুয়ারি 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। আচ্ছা, যেহেতু সালটা 2005 সাল, অতএব 2005 সাল হচ্ছে 2005, যে এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়, কেন না এর এককের ঘরে কত আছে? 5। ফলে এটি 2005 সংখ্যাটি 2 দ্বারাই বিভাজ্য নয়, সুতরাং 4 দ্বারা বিভাজ্য হওয়ার কোনো প্রশ্নই নেই। যেহেতু 2005 সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যায় না, তাই এটি 2005 সালটি হচ্ছে লিপিয়ার নয়। যেহেতু লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে সময়টা আমরা বের করার চেষ্টা করছি। সেটা হচ্ছে জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে,
ফেব্রুয়ারি মাস 28 দিনে, কেন? যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয়, সেই জন্য। মার্চ মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস 30 দিনে এবং মে মাসের 27 তারিখ পর্যন্ত বলা আছে। আচ্ছা, এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যত দিনের কথা বলা হবে তার থেকে একদিন কমাতে হবে যখন এরকম দিন সংখ্যার হিসেব হবে। সেটা প্রথম মাসে কমানো যেতে পারে অথবা শেষ মাসে কমানো যেতে পারে। এখানে আমাদের অঙ্কে বলা ছিল 27শে মে পর্যন্ত আমাদের কত সুদ হবে সেটা নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা কি করেছি, মে মাসে 27 দিন না ধরে 26 দিন ধরেছি। বেশ, এবারে দিন সংখ্যাকে যোগ করে তাকে 365 দিয়ে ভাগ করেছি, করতে আমরা পেয়ে গেছি কত দিন, অর্থাৎ সময়টা পেলাম। এবারে সুদের পরিমাণ আমরা কিভাবে পাবো না, PRT/100, যেখানে পি এর মান 2000 টাকা, আর এর মান হচ্ছে 6, পি এর মান হচ্ছে 2000, আর এর মান হচ্ছে 6 এবং টি এর মান আমরা যেটা বের করলাম সময়, সেটা বের করে /100 সেটিকে কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম 48 টাকা। অতএব নির্ণেয় সুদের পরিমাণ হচ্ছে 48 টাকা। বেশ, এবার আমরা চলে আসি 3 অঙ্কে। 3 অঙ্কে কি বলা আছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। বেশ, আসল কত বলা আছে, 960 টাকা, বছর সুদের হার 8.13% পার বছর, সেটা হচ্ছে 25.3% পার বছর। বেশ, অর্থাৎ বার্ষিক 25.3 টাকা, সময় 1 বছর 3 মাস। সময়টাকে আমি সম্পূর্ণ বছরে নিয়ে চলে আসছি, 1 বছর প্লাস 3 মাস মানে হচ্ছে 3/12 বছর। দুটোকে কাটাকুটি মানে সরল করে এবং যোগ করে পাচ্ছি 5-এর 4 বছর। সবৃদ্ধি মূল চেয়েছে, তাহলে সবৃদ্ধি মূলের ফর্মুলা হচ্ছে পি হচ্ছে মূল যে টাকা এবং সুদের পরিমাণটা হচ্ছে PRT/100। সেখানে পি কমন নিলে আমরা পাই P × 1 + RT/100। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সবৃদ্ধি মূলের ফর্মুলা। যাই হোক, সেখানে পি আর টি সমস্ত কিছুর মান যেগুলো আমরা আগে পেয়েছিলাম পরপর, সেগুলিকে আমরা কি করলাম, এখানে এই ফর্মুলায় বসিয়ে দিলাম, দিয়ে সবৃদ্ধি মূল বের করছি। খুব যত্ন করে কাটাকুটিটা করতে হবে, করে আমরা শেষ পর্যন্ত পেলাম 1060 টাকা। বেশ, পরের অঙ্কে চলে যাই। উৎপল বাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। আচ্ছা, বেশ, আসল সমান 3200 টাকা, কারণ 3200 টাকা ধার নিয়েছেন। সুদের হার হচ্ছে বার্ষিক 6%, সময় হচ্ছে 2 বছর। তাহলে সবৃদ্ধি মূল সেই একই রকম ভাবে P × 1 + RT/100 অত টাকা হবে। তাতে পি, আর এবং টি এর যে মান বসিয়ে দিলাম। অঙ্কটি আগের অঙ্কের চাইতে অনেক বেশি সহজ। সেখানে বসিয়ে দিয়ে আমরা পেলাম 3584 টাকা। বেশ, পরের অঙ্কে চলে যাই। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, সুদের হার বার্ষিক 5.2%। বেশ, সময় 2 বছর, সুদের পরিমাণ দেওয়া আছে 840 টাকা। আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে আসলটা কি, অর্থাৎ কত টাকা তিনি রেখেছিলেন জমা। বেশ, আসলটা ধরে নিলাম P টাকা। তাহলে সুদের পরিমাণ কি হবে, PRT/100 টাকা। আবার সেটা সমান কি বলে দেয়া আছে, সুদের পরিমাণটা 840 টাকা। অতএব PRT/100 সমান হচ্ছে 840 টাকা। PRT এর মধ্যে আর এবং টি এর যে মান সেটা আমরা বসিয়ে দিলাম, অঙ্কে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে অবশেষে আমরা পি এর মান পেলাম কত, 8000 টাকা। বেশ,
পরের অঙ্কে চলে যাই। একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। বেশ, আচ্ছা, তাহলে আসল অর্থাৎ কত টাকা ধার নিয়েছিলেন সেটা ধরে নিয়েছি পি টাকা। সুদের হার বার্ষিক 12%, সময় হচ্ছে 1 মাস অর্থাৎ 1/12 বছর। কেন এখানে আমরা 1/12 বছর করলাম এটা? তার কারণ হচ্ছে সুদের যে পরিমাণ সেটা হচ্ছে মাসে 378 টাকা, অর্থাৎ 1/12 বছরে সুদের পরিমাণটা দেওয়া আছে, সেই জন্য আমরা সময়টাকে 1 মাসের জায়গায় 1/12 বছর করে নিলাম। তাহলে একইভাবে আমরা কি করতে পারি, PRT/100 সেই ফর্মুলা অনুযায়ী আর হচ্ছে 12 এবং টি হচ্ছে 1/12 বছর এবং সুদের পরিমাণ হচ্ছে 378 টাকা, সে দুটো সমান হয়েছে, ওগুলো সমান হয়ে গেল। আর এবং টি এর মান বসিয়ে দিয়ে আমরা পি এর মানটা পেয়ে যাচ্ছি 37,800 টাকা। খুব যত্ন করে অঙ্কগুলো ধরে ধরে করতে হবে। আচ্ছা, 7 অঙ্কটি, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। বেশ, আচ্ছা, আসলটা আমরা ধরে নিচ্ছি পি টাকা। তাহলে টাকাটা কি বলা আছে না দ্বিগুণ হবে, সবৃদ্ধিমূল টাকাটা দ্বিগুণ হবে। তাহলে সুদে আসলে কত দাঁড়াবে? পি টাকা, এই 2p টাকা। তাহলে সুদটা কত আমরা পাচ্ছি? 2p - p সমান পি টাকা। সেই জন্য আসল যদি পি টাকা হয় সুদটাও হচ্ছে পি টাকা। বেশ, সুদের হার কত বলা আছে? বার্ষিক 6%। আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে সময়টা কতটা লাগবে এই ঘটনাটা ঘটতে। বেশ, তাহলে PRT/100 ইজ ইকুয়াল টু হচ্ছে পি টাকা, কারণ সুদের পরিমাণটাও হয়ে গেছে আসলের সঙ্গে সমান, সেই জন্য সুদের পরিমাণটাও হয়ে যাচ্ছে পি টাকা। উভয় পক্ষে পি পি কাটাকুটি হয়ে গেল, হয়ে গিয়ে শেষ পর্যন্ত যেটা পড়ে রইল সেটা হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু 100/6 সমান সমান, অবশেষে কাটাকুটি করে সব কিছু করে আমরা পেয়ে গেলাম 16.2 এবং তাহলে নির্ণেয় সময় হচ্ছে 16.2 বছর। বেশ, পরের অঙ্কে আমরা চলে আসি। পরের অঙ্কে মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। বেশ, দেখার চেষ্টা করি অঙ্কটাকে। সুদের হার বার্ষিক 8%, এটা আমরা ধরছি, এটাই আমাদের নির্ণয় করতে হবে। আসল ধরে নিচ্ছে পি টাকা। কি বলেছে? সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে সুদ কত হয়ে যাবে? 3/8 ইন্টু পি টাকা মানে 3/8 পি টাকা হয়ে যাবে। সময় কত বলা আছে? 6 বছর। তাহলে PRT/100 এটা হবে আমার সুদের পরিমাণ। আবার সুদের পরিমাণ বলা আছে 38/p প্রশ্ন অনুযায়ী। তাহলে সব কিছুর মান ঠিকঠাক করে বসিয়ে দিলাম, টি এর মান বসিয়ে দিলাম 6, সেগুলো বসিয়ে দিলাম। উভয় পক্ষে পি কাটাকুটি হয়ে গেল, হয়ে গিয়ে আর সমান বেরিয়ে গেল 6.1/4। তাহলে নির্ণেয় সুদের হার বার্ষিক 6.1/4%। বেশ, পরের অঙ্কে চলে যাই। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। বেশ, আচ্ছা, আসল তো 5,000 টাকা, অর্থাৎ যে টাকা ধার করছেন, সময় 1 বছর। সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার বার্ষিক 4%।
বেশ। ব্যাংকের ক্ষেত্রে সুদের হার বার্ষিক 7.4%। আচ্ছা, তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ কত? PRT/100। পি হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে 4% সমবায় সমিতির ক্ষেত্রে, এবং টি সময় 1 বছর, তাকে 100 দিয়ে ভাগ করতে হবে, করে আমরা পাচ্ছি 200 টাকা। ব্যাংকের ক্ষেত্রে পি 5,000 টাকা, আর অর্থাৎ সুদের হার 7.4% প্রতি বছর, এবং সময় হচ্ছে 1 বছর, /100, কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম 370 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে বেশি টাকা দিতে হচ্ছিল। কত বেশি টাকা? 370 থেকে 200কে বাদ দিলে 170 টাকা পাই। তাহলে নির্ণয় উত্তরটা কত হচ্ছে? 170 টাকা। বেশ। 10এর অঙ্কে চলে আসি আমরা। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। ক টাকা বলেছে? 292 টাকার একদিনের সুদ 5 পয়সা। বেশ বেশ বেশ। আসল 292 টাকা, তাহলে সেটাকে আমরা পয়সায় নিয়ে চলে যাচ্ছি। কেন পয়সা নিয়ে যাচ্ছি? না, সুদটাও পয়সাতে দেওয়া আছে, সেই জন্য। বেশ, তাহলে 292, তার গায়ে দুটো শূন্য, অত পয়সা হয়ে গেল। বার্ষিক সুদের হার R% ধরছি, ওটাই তো বের করতে হবে। সময় দেওয়া আছে 1 দিন, অর্থাৎ 1/365 বছর। কেন? কারণ আমরা যেহেতু বার্ষিক সুদের হার বের করছি, তাহলে সময়টাকেও দিন থেকে বছরে নিয়ে চলে যেতে হবে। বেশ, তাহলে প্রশ্ন অনুযায়ী আমার PRT/100, পি হচ্ছে 29,200 পয়সা, আগেই পেয়ে গেছি। আর হচ্ছে নির্ণয় করব, এবং টি হচ্ছে 1/365, আর এদিকে সুদের পরিমাণ 5 পয়সা। সবগুলোর মান বসিয়ে দিলাম, কাটাকুটি করে, সব কিছু করে। এখানে খেয়াল করতে হবে এই কাটাকুটিটাকে, এটা খুব সম্ভবত 73 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 365 এবং 292, এই কাটাকুটিটি 73 দিয়ে যাচ্ছে, একটু খেয়াল করে করতে হবে এটা। অবশেষে পাচ্ছি 25/4, অর্থাৎ 6.1/4। তাহলে বার্ষিক শতকরা সুদের হার 6.1/4%। বেশ। আচ্ছা, 11 অঙ্ক। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। বেশ। আসল 600 টাকা, সুদের হার 8% বার্ষিক, সুদের পরিমাণ 168 টাকা, সময় টি বছর ধরে নিচ্ছি, কারণ ওটাই আমাকে বের করতে হবে। তাহলে PRT/100 সমান 168। পি এর মান বসিয়ে দিলাম 600 টাকা, আর এর মান বসিয়ে দিলাম 8%, বার্ষিক 8%। সুদের মান হচ্ছে, সুদের পরিমাণ 168 টাকা। সব কিছু বসিয়ে এবং ঠিকঠাকভাবে কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম 3.12 বছর। 3.12 টি এর মান। তাহলে নির্ণয় সময় কি? টি বছর, অর্থাৎ 3.12 বছর। বেশ। পরের অঙ্কে আমরা চলে যাই। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করব। 800 টাকা হচ্ছে আসল, এইটা খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, আসল সমান 800 টাকা, অবশ্যই জমা দিয়েছি 800 টাকা। সুদযুক্ত আসল সমান 1200 টাকা। সুদের হার বার্ষিক 10%। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস দেখার বিষয়, যে সুদ আর আসল যোগ করে 1200 টাকা হচ্ছে, আসল হচ্ছে 800 টাকা। তাহলে দুটোকে বিয়োগ করলে আমরা সুদটা পেয়ে যাবো। সেটা কত? 1200 - 800 সমান 400 টাকা। আচ্ছা, এখানে আমার সময়টা কতটা সেটা জানতে চাইছি। তাহলে সেইটাকে আমি ধরে নিয়েছি, ধরি সময় সমান টি বছর। তাহলে PRT/100 সমান 400। পি এর মান 800 টাকা, আর এর মান 10, বার্ষিক 10%, আর এর মান 10 বসিয়ে দিলাম। সবকিছু মান বসিয়ে এবং কাটাকুটি করে ঠিকঠাকভাবে আমরা পাচ্ছি টি সমান 5, অর্থাৎ নির্ণয় সময় 5 বছর। বেশ। পরের অঙ্কে আমরা চলে যাই। 13। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। আবার একবার অঙ্কটা পড়ি।
কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়ে যায়, তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে হবে। বেশ, আসল মানে মূলধনটা ধরেছি, এই মূলধনটা আমরা এখানে পি টাকা ধরেছি, ওটা কিন্তু বের করতে হবে। সুদের হার বার্ষিক 8% ধরে নিয়েছি, কারণ এই দুটো আমাদের বের করতে বলেছি। সময় যখন 7 বছর ছিল তখন সুদে আসলে 7,100 টাকা ছিল। বেশ, তাহলে পি প্লাস PRT বাই 100 সেটা হচ্ছে সুদে আসলে, সেটা আমরা পেয়ে গেলাম। তার মানগুলো ঠিকভাবে বসালাম। এক্ষেত্রে আমার 7 বছর হচ্ছে সময়, সুতরাং টি সমান 7 সেটা বসাতে হবে। বসিয়ে পি এবং পিআর এই দুটো ভেরিয়েবলের সাপেক্ষে আমরা একটা সমীকরণ পেলাম, সেটাকে নাম দিলাম 1 নম্বর। আবার যখন 4 বছর সরল সুদের হারে সুদে আসলে হয় 6,200 টাকা, তখন সেটা থেকে একটা পি এবং পিআর এর সমীকরণ পেলাম, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দুটোকে বিয়োগ করলেই আমরা কি পি কাটাকুটি হয়ে যাবে, হয়ে গিয়ে অপনয়ন হচ্ছে আর কি। পি এবং পি অপনয়ন পদ্ধতিতে চলে গেল। 1 থেকে 2 সমীকরণ বিয়োগ দিয়ে আমরা পিআর এর মান তার থেকে পাচ্ছি। এই ক্যালকুলেশনটা সাবধানে করতে হবে। 1 থেকে 2 বিয়োগ দিলে আমরা পিআর এর মান পেয়ে গেলাম 30,000। বেশ, এটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবারে এই পিআর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। বেশ, বসিয়ে দিলাম। এই যে 1 নম্বর সমীকরণ, এতে আমরা বসিয়ে দিচ্ছি পিআর এর মান। বসিয়ে দিলে সেখানে পি এর মান বেরিয়ে গেল 5,000। এবার এই পি এর মান আবার পিআর এর যে মান বেরিয়েছে 3 নম্বর সমীকরণ, তাতে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আর এর মান পেয়ে গেলাম 6। তাহলে নির্ণয় বার্ষিক মূলধনের পরিমাণ 5,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। বেশ, পরের অঙ্কে চলে আসি। আচ্ছা, আগের যে অঙ্কটি করলাম 13 অঙ্কটি, সেটি কিন্তু খুব সাবধানে যত্ন করে করতে হবে, কারণ এই অঙ্কগুলো থেকেই মোটামুটি চ্যাপ্টারের কঠিন অঙ্কগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। বেশ, এবারে 14 অঙ্কে চলে আসি। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে তা হিসাব করে লিখি। বেশ, উভয় ক্ষেত্রেই আসল হচ্ছে 2,000 টাকা, সময় উভয় ক্ষেত্রেই 3 বছর। ধরে নিচ্ছি ব্যাংকের সুদের হার বার্ষিক 8% এবং পোস্ট অফিসের সুদের হার বার্ষিক 2%। ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক 1% এবং পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক 2%। আচ্ছা, তাহলে ব্যাংকের ক্ষেত্রে যে সুদের পরিমাণ সেটা হচ্ছে PRT বাই 100। পি এর মান দেয়া আছে 2,000 টাকা। পিটার ক্ষেত্রে আমি লিখিনি, তার কারণ হচ্ছে পিটা কাটাকুটি হয়ে যাবে। আচ্ছা, সুদের পরিমাণটা কত না, সুদে আসলে দেওয়া আছে 2,360 টাকা আর আসলের পরিমাণ হচ্ছে 2,000 টাকা। সে দুটোকে বিয়োগ করলেই আমি ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণটা পেয়ে যাচ্ছি 360 টাকা। সেটা থেকে 3PR1 এর ভ্যালু পাওয়া গেল। একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আমি সুদে আসলে হচ্ছে 2,480 টাকা এবং আসলটা হচ্ছে 2,000 টাকা। সে দুটোকে বিয়োগ করলে আমি সুদটা পেয়ে যাচ্ছি। সেখান থেকে 3PR2 এর মান পেয়ে যাচ্ছি। এটাকে নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। 3PR1 এর যে ভ্যালু সেটাকে নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। 3PR2 এর যে ভ্যালু সেটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। আমার টার্গেট হচ্ছে R1 এবং R2 এর অনুপাত বের করা। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে কি করবো, আমরা ভাগ করে দেব। ভাগ করে দিলেই পেয়ে যাব। তাহলে 3PR1 বাই 3PR2। 3PR1 এর জন্য ডান দিকে বসলো 3,600 এবং বাঁ দিকে বসলো এই ডান দিকে আর কি লবে বসলো 36,000 এবং ডান দিকের হরে বসলো 4,000 এই 48,000। বেশ, বসার পরে কাটাকুটি করে
ঠিকঠাকভাবে R1 এবং R2 এর অনুপাত বেরিয়ে গেল 3:4। বেশ, আচ্ছা, এই চ্যাপ্টারের প্রথম যে ভিডিও সেটি এখানেই শেষ করছি, কারণ এরপরে করতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। এই প্রথম পার্টে আমরা 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলি করার চেষ্টা করলাম এবং আলোচনা করবার চেষ্টা করলাম, আরও ভালো করে বলা যেতে পারে সেই কথা। আচ্ছা, তবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটা কথা বলি, বা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই চ্যাপ্টারের প্রথমে যে উদাহরণের অঙ্ক করে দেয়া আছে সেগুলিকে খুব সুন্দর করে বুঝে দেখতে হবে, প্রতি কটা অঙ্ককে ধরে ধরে। ওই উদাহরণের করা অঙ্কগুলো যে বুঝতে পারবে সে খুব সহজেই এই চ্যাপ্টারের যে কোষে দেখি বা নিজে করো পোর্শনের অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সহজে করতে পারবে। এটা যে কোনো ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। যে উদাহরণে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে সেইগুলো আগে ভালো করে করা অঙ্কগুলো ধরে ধরে দেখতে হয়, বা প্রয়োজনে একবার যদি দেখে দেখে করে নেওয়া যায় সেটাও করা যেতে পারে। না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নিতে হয় স্কুলে মাস্টারমশাইদের, এবং ওইগুলো যদি কেউ বুঝতে পেরে যায় সে প্রায় সব অঙ্কই যেগুলো করতে দেয়া থাকে নিজে করি এবং কোষে দেখিতে সেগুলি করে ফেলতে পারে। এই কথাটা যেন প্রত্যেক ছাত্রছাত্রী মাথায় রাখেন, যে উদাহরণে করে দেওয়া অঙ্কগুলি ভীষণ ইম্পর্টেন্ট এবং সেগুলি দেখতে হবেই হবে, কারণ ওগুলো থেকেও পরীক্ষায় আসতে পারে এবং ওগুলো শেখার জন্য, নিজে থেকে শেখার জন্য একটা দারুণ জায়গা। যাই হোক, এই কোষে দেখি 2 এর ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। যদি কোথাও ভুল থাকে সেটা সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন, পরবর্তী ভিডিওতে সেই জায়গাগুলি শুধরানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যাতে আমি উৎসাহ পাই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভবিষ্যতে আরও কিছু শিক্ষামূলক ভিডিওতে আমরা অঙ্ক সম্বন্ধে আলোচনা করতে পারবো। এছাড়া যদি কোনো টপিক সম্বন্ধে আপনারা আলোচনা চান সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। নিজে পড়াশোনা করে সেই বিষয় সম্বন্ধে আলোচনা করবার চেষ্টা করব ভবিষ্যতে। ধন্যবাদ, নমস্কার।